তৃণমূল নেতার বিরুদ্ধে আমরা দেখছি একের পর এক অভিযোগ সামনে আসছে। দুর্নীতি বিরোধী অভিযান, আর সেই অভিযানেই একের পর এক গ্রেফতার হচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতা প্রাক্তন বিধায়করাও। আর এবার আপনাদেরকে দেখাবো সোনার খনি, কেজি কেজি সোনা উদ্ধার হচ্ছে পুলিশের তল্লাশিতে। সব্যসাচী ঘনিষ্ঠরও সোনার খনি, সব্যসাচীর পর এবার তার ঘনিষ্ঠর বাড়িতে সোনার খনি। যে ছবি আপনারা দেখছেন, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। কোথা থেকে জানেন? সব্যসাচী দত্তের ঘনিষ্ঠর বাড়ি থেকে এভাবেই সোনার খনি উদ্ধার। সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি একবার সমীরের কাছে যাব। সমীর, যে ছবি আমরা দেখছি একেবারে কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে সব্যসাচীর ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার। কে এই টিনা ভৌমিক সাহা? দেখো, বিধাননগর উত্তর থানার পুলিশ সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই টিনা ভৌমিক সাহার নাম। এবং এই বিধাননগর এই টিনা ভৌমিক সাহা কিন্তু এই সব্যসাচী অত্যন্ত ঘনিষ্ঠ। এবং গতকাল রাতে পুলিশ তার বাড়িতে রেড করে এবং রেড করে কিন্তু এই সোনা উদ্ধার হয়। এবং যেটা জানা গিয়েছে, এই টিনা ভৌমিক সাহার বাড়ি তেহট্টের নাজিরপুরে। তিনি নদীয়া জেলা পরিষদের সদস্য দুবারের এবং তার বাপের বাড়ি কিশোরপুর গ্রামে। এবং গতকাল রাতে নাজিরপুরের বাড়ি এবং কিশোরপুর বাড়িতে কিন্তু পুলিশ রেড করে এবং সেখানে তল্লাশি চালিয়ে প্রায় 4 কেজি সোনার গয়না উদ্ধার করে এবং সেগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে বিধাননগর উত্তর থানার পুলিশ। এবং সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই টিনা ভৌমিক সাহার নাম উঠে আসে, কারণ এই টিনা ভৌমিক সাহার সাথে সব্যসাচী দত্তের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং সেই সূত্র ধরেই কিন্তু এই টিনা ভৌমিক সাহার বাড়িতে পুলিশ আসে এবং রেড করে। এবং বিগত দিনেও কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, রাজনৈতিক কর্মসূচিতে এই সব্যসাচী দত্তকে নদীয়া জেলায় আসতে এবং এই টিনা ভৌমিক সাথে একসাথে সেই অনুষ্ঠানে যোগদান করতে। প্রিয়াঙ্কা, বেশ, টিনা ভৌমিক সাহার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তবে তার আগে একবার শুনি যে প্রতিবেশীরা কি বলছেন। টিনা ভৌমিক সাহার বাড়ি এবং তার বাবার বাড়িতে রাজ্য পুলিশে যেভাবে তদন্ত করেছে এবং তদন্ত করে শোনা যাচ্ছে আনুমানিক 3 কিলো সোনা এবং বেশ কিছু নগদ অর্থ পেয়েছে। তিনি জেলা পরিষদের সদস্য এবং সেই সদস্য হিসাবে তার এত যে বিপুল অর্থের যে মালিক হয়েছে, এত সোনা কোথায় থেকে আসলো, এটা তদন্ত হওয়া অবশ্যই দরকার। আমরা শুনতে পাচ্ছি যে সব্যসাচী দত্তর সঙ্গে টিনা ভৌমিক সাহের একটা যোগসূত্র আছে, এটা শুনতে পাওয়া যাচ্ছে। চাকরিটা পেয়েছে, সেই চাকরিটা নিয়ে সন্দেহ আছে এবং কিভাবে যে এত সম্পত্তির মালিকানা হয়, তদন্ত হলেই তার এত সাম্রাজ্যের অধিপতি কিভাবে হয়েছে এটা প্রকাশ পাবে। আমরা শুনলাম স্থানীয়রা, তারা বলছেন কিভাবে এত বড় একটা সাম্রাজ্যের মালিক তিনি হচ্ছেন, তদন্ত করতে হবে। তবে টিনা ভৌমিক সাহার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, তার কি বক্তব্য শোনা যাক। না, 4 কেজি নয়, 3 কেজি। আমাদের 7 জন মহিলা পরিবারের সদস্য, সবার সোনা সেখানে এক জায়গায় করে ওনারা সিজার করেছেন। আমরা আইনত লোড, আমাদের সম্পূর্ণ তার তথ্য প্রমাণ আছে, আমাদের ট্যাক্স ফাইলে সোনা অলরেডি তোলা আছে। এ নিয়ে আমাদের কোনো চাপ নেই। আমরাই তো বাড়ি ছিলাম না, নথি কি দেখাবো? ভারতের ন্যায় সংহিতাতে সাংবিধানিক অনুযায়ী 500 গ্রাম সোনা হচ্ছে মহিলাদের শ্রীধন। তেমনি তো আমরা ট্যাক্স পেয়ার হিসেবে সোনা রেখেছি, আমার ট্যাক্স ফাইলে তোলা আছে সোনা। সেই জায়গায় উনি কিভাবে বলতে পারেন? না, আমরা বাড়িতে ছিলাম না, আমাদের নোটিশ করে অ্যাজ এ এভিডেন্স হিসেবে আমরা অলরেডি এভিডেন্স করার জন্য আমরা কলকাতায় এসেছিলাম। কালকে রাত্রিবেলায়, রাত্রি 2:30-3টের সময় এই ধরনের একটা ইনসিডেন্ট করেছে। আমরা আইনত প্রসিডিওরে যাচ্ছি। সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী এবং তার বাড়ি থেকে কেজি কেজি সোনা উদ্ধার করলো পুলিশ। তার আজব দাবি, তিনি কি বলছেন? তিনি বলছেন তার বাড়ির 7 জন মহিলার নাকি এই সোনা, তিনি নাকি কিছুই জানেন না। গত 14ই জুন সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট থেকে 87 গ্রাম সোনা উদ্ধার হয়। সব্যসাচীকে নিয়েই তল্লাশি চালায় পুলিশ। ফ্ল্যাটে মেলে 50 কেজি সোনা, সোনা কেনার রসিদ। আর এবার তেহট্টে সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে পাওয়া গেল কাঁড়ি কাঁড়ি সোনা, যার বাজার দর কত হতে পারে? 4,39,00,000 টাকা। 4,39,00,000 টাকার সোনা উদ্ধার পুলিশের। ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে এত সোনা উদ্ধার, কি বলছেন সব্যসাচী দত্ত, শুনুন। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচীদা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো?
সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ সোনার খনি, এবং সেখানে যখন পুলিশ তদন্ত চালায়, তল্লাশি অভিযান চালায়, সেই তল্লাশি অভিযানে কি মেলে? 4,39,00,000 টাকার সোনা। কে তিনি? টিনা ভৌমিক সাহা। কে? নদিয়ার জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহা, এবং টিনা ও তার বাবার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। দুই বাড়ি মিলিয়ে 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছে। যেই সময় তল্লাশি অভিযান চলছিল, বাড়ি ছিলেন না টিনা ভৌমিক সাহা ও তাঁর স্বামী। আর এই নিয়েই কটাক্ষ বিজেপির। ভারতীয় জনতা পার্টি স্লোগান দিয়েছিল যে সোনার বাংলা করব, তাই না? এখন তো দেখছি আমরা ভুল স্লোগান দিয়েছিলাম। সোনার বাংলা তো গড়াই হয়ে গেছে। এখন তো এখানে যায়, যেখান থেকে যার বাড়িতে ঢুকছি দেখছি কিলো কিলো সোনা বেরোচ্ছে। আমরা বুঝতে পারিনি ব্যাপারটা। সোনার বাংলা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং সব্যসাচীরা বানিয়েই রেখেছে। মানে কিলো কিলো সোনা বেরোচ্ছে। যে জিনিসটা ভরিতে ওজন হয়, প্রথম শুনলাম কিলোতেও ওজন হয়। সব্যসাচীর নামকরণটা ভাবুন, যার দুহাত চলে, এ ডানাতেও কামিয়েছে, বাঁ হাতেও কামিয়েছে। আমাদের আর কিছু বলার নেই। অনুসন্ধানকারী সংস্থাকে আমরা সাধুবাদ জানাই, যারা ভালোভাবে অনুসন্ধান করছে। আর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, স্বপ্ন পূরণ করে দিয়েছেন সব্যসাচী। 3.5 কিলো সোনা বেরোচ্ছে। আমরা দেখছি পালা বদলের পর তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আর এবার আরো একটি অভিযোগ সামনে এলো, প্রবীণদের আর্থিক সাহায্যের নামেও দুর্নীতি। ডায়মন্ড হারবার মডেলে আর্থিক সাহায্যের নামেও দুর্নীতির অভিযোগ। টাকা কয়লা গরু পাচারের টাকা কিনা সেটা তো জানতেই হবে। দুর্নীতি হয়েছে বলে তো এফআইআর করার জন্য আবেদন করেছি, কমপ্লেন লজ করেছে বিষ্ণুপুর থানায়। এবং অলরেডি দেখুন, বছরে বলেছে 91 কোটি টাকা। ইটস নট এ জোক। এবং উনি স্কিম অনুযায়ী উনি এটা বলেছিলেন চালিয়ে যাওয়া হবে। এখন সরকার চেঞ্জ হয়েছে, তো উনি তো রয়েছেন, ওনার এমপি আর 5 বছর তো থাকবেনি। 2 বছর তো হয়ে গেছে, আরো 3 বছর থাকবেন। তা 5 বছরে 5 নং 45, প্রায় 650 কোটি টাকা উনি দেবেন কোথেকে? সরকার চেঞ্জ হতে পারে, ওনার এমপি পদ তো চেঞ্জ হয়নি। যতক্ষণ না হাইকোর্টে আমি পিটিশন করেছি, বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, এবং ছাপ্পা ভোটে উনি যেভাবে জিতে এসেছেন, এখন এক্সপোজড, ডায়মন্ড মডেল এক্সপোজড। তাতে ওনার যদি বিচার ব্যবস্থার রায়, ওনার যদি এমপি পদ যতক্ষণ না খারিজ হচ্ছে ততক্ষণ তো উনি এমপি। তাহলে 2 বছর অলরেডি প্রায় 180 কোটি টাকা। যদি 3 বছর হয় সেই অনুযায়ী চলবে। তাহলে 5 বছরে যদি ওনার খারিজ না হয় 2029 অব্দি, ওনার তো প্রায় 650 কোটি টাকা। এই টাকার উৎস কোথায়? কে দিয়েছে টাকা? আদৌ তারা পেয়েছে কি? তাহলে উনি জনগণকে বিভ্রান্ত করেছেন। তাহলে জনগণকে বিভ্রান্ত করার জন্য ওনার নির্দিষ্ট বিএনএস সেকশনে কেস স্টার্ট হবেই। এছাড়া ইনফরমেশন অ্যাক্টও হবে, যে দুয়ারে সরকারের ডেটাবেস উনি কোথেকে পেলেন, এটা অ্যাক্টে। আপনি পরপর বেশ কয়েকটা ইস্যু রেজ করলেন 4 তারিখের পর, পালা বদলের পর। থেকে শুরু করে আজকে আবার পুলিশের তদন্ত কতটা এগোচ্ছে, আপনি এই তদন্তের রেসপন্স কিরকম পাচ্ছেন? দেখুন, অলরেডি এর মধ্যে অভিষেক ব্যানার্জির এগেনস্টে এবং ওনার যে ভাইপো এবং তার গ্যাং, অলরেডি 6টা তো এফআইআর হয়ে গেছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। এবং আমি যে এই ত্রাণের যে দুর্নীতিটা, যেটা রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি, আপনাদের দেখিয়েছিলাম, আমফান ত্রাণের যে প্রায় 250 কোটি টাকা দুর্নীতি, আমাকে আজকে বিষ্ণুপুর থানায় গিয়ে আমি সিজার লিস্ট ওই পেন ড্রাইভটা দিয়ে এসছি সিগনেচার করে। তো বিষয়টা তদন্ত চলছে বলেই তো হচ্ছে। দেখুন, অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মন্ডের বুকে অভিশাপ। ডায়মন্ডের বাসীদের রক্ত চষিয়েছে ও এখানকার সন অফ দ্য সয়েল নয়, কিন্তু এখানকার সয়েল বিক্রি করে কমপক্ষে 5 থেকে 6 হাজার কোটি টাকা ও কামিয়ে নিয়ে গেছে, ও এবং ওর গ্যাংয়েরা। তো ওকে ডায়মন্ডবাসীর যে চোখের জল ও বের করেছে, তার অভিশাপ ডায়মন্ডবাসীর অভিশাপ। ও যেমন অভিশাপ হয়ে আমাদের এখানে এসছে, ডায়মন্ডবাসীর যে 12 বছর ধরে যে অভিশপ্ত করেছে আমাদের জীবন, তা আমাদের অভিশাপ ওর লাগবেই। আশা করি তদন্ত, নতুন সরকার এসছেন, মাননীয় এসএম অনারেবল সিএম এর প্রতি আমাদের ভরসা আছে। উনি তার সংস্থাগুলোকে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নির্দেশ দেবেন, এবং আমি আশা করব যে তদন্ত যদি ঠিকঠাক হয়, অভিষেক ব্যানার্জি আইনত শাস্তি পাবেন। তদন্ত ঠিকঠাক হচ্ছেই তো, কেন হবে না? দেখুন, প্রত্যেকটা বিষয়ে, যেমন সারদার মাটি চুরি, ওটা যেহেতু ইডির আন্ডারে ছিলই, আমরা এফআইআর করার সঙ্গে সঙ্গে এফআইআর সেকশন গুলো আপনাদের দিয়ে দিয়েছি। তো
আমরা ইডিকেও জানিয়েছি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও জানিয়েছি যে এই টাকাগুলো কোথায় গেল। যেটা মেট্রো রেলের জমির পিছনে যে জমিগুলো বিক্রি হয়েছে আশুতিতে, সেগুলো আমরা একইভাবে একই জায়গায় সমস্ত জায়গায় আমরা থানায় কমপ্লেন করার পর, এফআইআর হওয়ার পর আমরা ইডি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানানো হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, সেসব জায়গায় জানানো হচ্ছে। আজকের যে অভিযোগটা তুললেন সেবাশ্রয়ের নাম করে যে কোটি কোটি টাকা আপনারা নিয়ে এসেছেন, এই বিষয়ে কোন জায়গায় অভিযোগ জানিয়েছেন? দেখুন, অলরেডি আমি এখানটা তো কমপ্লেনটা জমা দিয়েছি। এছাড়াও আপনার রয়েছে, আপনার ইডি ডিপার্টমেন্টে জানানো হয়েছে বিষ্ণুপুর থানায়। যেহেতু বিষ্ণুপুর থানায় কৃপারামপুরে মিটিং করে, দেখুন জুরিসডিকশনটা হচ্ছে আপনার ডায়মন্ডহারবার লোকসভা। ডায়মন্ডহারবার লোকসভায় তো ৭৭,০০০, ৭৭,০০০ তার বিষ্ণুপুর থানা নয়। বিষ্ণুপুর থানা হয়তো ১০ বা ১১,০০০। কিন্তু উনি প্রকল্পটার মেইন সূচনা করেন হচ্ছে কৃপারামপুরের সভা থেকে, যেটা আপনাদের হেডলাইন হয়েছিল। তাই এটা বিষ্ণুপুর থানার জুরিসডিকশনের মধ্যে পড়ছে। তা ন্যাচুরালি বিষ্ণুপুর থানায় আমি প্রথমে এফআইআরটা করবো। এছাড়া কপিটা এসপি কে করা হয়েছে, যাতে পুরো লোকসভা জুড়ে, ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্ট জুড়ে যেহেতু বিষয়টা করা হয়, পুরো এখানে বিষ্ণুপুর থানা প্লাস কপিটো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টে করা হয়েছে। এছাড়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং ইডিকেও জানা হয়েছে। একই সঙ্গে এসপি কে বলা হয়েছে যে যদি বিষয়টা ওনাদের মাধ্যমে ইডি এবং ইনকাম ট্যাক্সকে যাতে জানানো হয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। আপনারা তো এখানকার অনেকে এখানকার সাংবাদিক আছেন, আপনারা নিজেরাও তো জানেন যে ডায়মন্ড মডেল কি। 2018 পঞ্চায়েত ভোট মনে নেই? ভারতবর্ষের বুকে একমাত্র লোকসভা, ওয়েস্ট বেঙ্গলের বুকে একমাত্র লোকসভা যেখানে পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয়নি। আমি সে সময় জেলা সভাপতি ছিলাম। পুলিশ প্রহরায় ক্রিমিনাল, ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্ট ভাইপোর অঙ্গুলিয়ানে চলতো। ওপেন সোর্ড হাতে, পিস্তল হাতে, কাউকে আমাদের নমিনেশন করতে দেয়নি। কি হারে আমাদের ছেলেদের ইনজিওর করা হয়েছিল, মহিলাদেরও বাদ দেওয়া হয়নি। খোদ আলিপুরে যখন এসডিও অফিসে আমাদের ছেলেরা এবং মহিলারা যারা প্রার্থী পদে নমিনেশন করতে গেছিল, তাদেরকেও বেধড়ক ভাবে ওই কুমার সাহার গুন্ডারা, যে ভাইপোর আর একটা হাত কুমার সাহা, আলিপুরে কোর্টের সামনে বেধড়ক মারধর করেছে। সাংবাদিকরাও কেউ বাদ যায়নি। তো আপনারা এখানকার 2018-তে আপনাদের সাংবাদিকদের কিভাবে টর্চার করেছিল, আপনারা যারা ভিডিও করতে গিয়েছিলেন। তো এই ডায়মন্ড মডেল সম্পর্কে আপনারা যারা এখানকার সাংবাদিক, তারা খুব ভালো করে জানেন। এবং কলকাতা আলিপুর কোর্টের সামনে যেসব সাংবাদিকরা ছিল 2018 পর্যায়ে, তারাও জানেন। ডায়মন্ড মডেল হচ্ছে একটা সন্ত্রাসী মডেল, যে মডেল মানুষের ডেমোক্রেটিক রাইটসকে হরণ করেছে, যে মডেল এলাকার ডেভেলপমেন্টকে নষ্ট করেছে, যে মডেল অক্টোপাসের মতো ডায়মন্ডের উন্নয়নের জন্য যে সমস্ত টাকা এসছে সেই টাকাগুলো চুষে নিয়েছে, ভাইপোর পকেট ভর্তি করেছে। এই যে সেবাশ্রম প্রকল্পের প্রসঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন, সেখানে কি আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আর কারো নাম উল্লেখ করেছেন? এখানে না, এটা সেবাশ্রয় না, শ্রদ্ধার্ঘ। শ্রদ্ধার্ঘ সেবাশ্রয়ের ফাইল আমি পরের প্রেস কনফারেন্সে আমি বলবো, ওটার জন্য তৈরি থাকুন। সেবাশ্রয়ের জন্য কমপ্লেন অলরেডি করে দিয়েছি, আমি ওটা এফআইআর করতে যাবো কিছুদিন পর। এটা হচ্ছে শ্রদ্ধার্ঘ। শ্রদ্ধার্ঘের এখানে অভিষেক ব্যানার্জি মেইন হচ্ছে প্রাইম অ্যাকিউজড পার্সন, যার এগেনস্ট আমি করেছি, কারণ ওই তো মেইন বলেছিল। এছাড়া এই যে এর সঙ্গে কারা ডেটাবেস যদি সত্যি সত্যি কোথায় দুয়ারে সরকার থেকে কে ওকে সাপ্লাই করেছে, ইনভেস্টিগেশন ধরা পড়বে। এবং যাদেরকে উপস্থাপিত করেছে তারা অরিজিনাল, তারা ভিকটিমস, তারা বেনিফিশিয়ারি কিনা, এই পুরো তদন্ত সাপেক্ষে যারা যারা থাকবে তাদেরকে ইনক্লুড করতে বলেছে। অন্য কারোর নাম দেয়নি। মেইন হচ্ছে অভিষেক ব্যানার্জি। থ্যাংক ইউ। এবার একটি ছবি দেখাবো আপনাদেরকে। তৃণমূল নেতাকে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। কি অভিযোগ রয়েছে? অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগ। দেখুন সেই ছবি। তৃণমূল নেতাকে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। এই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মূলত অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগ সামনে আসছে। গ্রেফতার সালানপুরের দাপুটে তৃণমূল নেতা। কতটা দাপুটে, কিভাবে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন, জানবো বিস্তারিত। তবে তার আগে আরো একবার ছবিটা আপনাদের সামনে, আসানসোল সালানপুরের ছবি। দেখুন তৃণমূল নেতাকে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ, আর তার সঙ্গে চোর চোর স্লোগানিং পর্যন্ত চলে। স্থানীয়রা তারা ক্ষোভে ফেটে পড়েন, ক্ষোভের বহিঃপ্রকাশ। এই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগ।
দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, এই নেতা কতটা দাপুটে ছিলেন এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, কিভাবে এলাকায় নিজের প্রভাব খাটিয়ে রাখতেন? দেখো, আসানসোলের সালানপুর এলাকার দাপুটে তৃণমূল নেতা বিজয় সিং উর্ফে ভোলা নামে কিন্তু তার পরিচিত রয়েছে এলাকায়। বেআইনি পাথর খাদান, হুমকি দেওয়া এবং জোর করে একাধিক কাজ করে নিজের প্রভাব খাটিয়ে একাধিক বেআইনি কাজ করা এলাকায় এবং পুলিশি বাধা ছাড়াই তৃণমূল জামানায় তাকে দেখা গেছে এবং যেভাবে তৃণমূল জামানায় বিরোধী দলের উপরে শাসানি দেওয়া, হুমকি দেওয়া, মারধর করা একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। কিন্তু বদলের সরকার এসছে এবং এই দাপুটে তৃণমূল নেতা বিজয় সিংকে গ্রেপ্তার করে সালানপুর থানার পুলিশ। এরপরে আমরা যখন দেখি তাকে আদালতে তোলার সময় ডিম ছুড়ে উত্তেজিত জনতা, সেই এলাকার বাসিন্দারা শান্তি পায়। এর অত্যাচার এতটাই ছিল যে আদালতে এসে সাধারণ মানুষ জমায়েত হয়েছিল এবং কি অত্যাচার চালাচ্ছিল তা কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছিল যে এর অত্যাচারের জেরে একাধিক ব্যক্তি সালানপুর এলাকা ছেড়ে তাদেরকে দীর্ঘদিন ধরে বাইরে থাকতে হয় এবং নির্বাচনের সময় আসে। আজকে তারা বাড়ি ফিরেছে এই দাপুটের নেতা গ্রেপ্তার হওয়ার পর। এরপরই সালানপুর থানার পুলিশ আজকে রূপনারায়ণপুর বাজারে তাকে হাফ প্যান্ট পরিয়ে তাকে এলাকায় ঘোরানো হয় পুলিশের পক্ষ থেকে। বেশ, একদিকে দেখলেন আপনারা তৃণমূল নেতাকে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ, আর এবার দেখাবো তৃণমূল কাউন্সিলরকে ডিম। আবারও তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে ডিম, ক্ষোভের বহিঃপ্রকাশ। ডানকুনির ছবিটা আপনাদের সামনে দেখুন। ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরকে ডিম, বাড়ি থেকে বের করে পর পর ডিম ছোড়া হয়। ডানকুনির 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যে ছবি আপনারা দেখছেন, ডানকুনি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে বাড়ি থেকে বের করে পরপর ডিম ছোড়া হয়। রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রানা, কি কি অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে? প্রিয়াঙ্কা, দেখো, তার ডানকুনি পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের দেবাশিস ব্যানার্জি, তার বিরুদ্ধে অভিযোগ এই যে পৌরসভা যে 13 নম্বর ওয়ার্ডে জল নিকাশ হয় সহ মানে ওয়ার্ডে যে সমস্ত ডেভেলপমেন্ট কাজ, ময়লা আবর্জনা প্রতিদিন যে পরিষ্কার করে পৌরসভা পক্ষ থেকে, সেটা কিন্তু ভোটের পর থেকেই বন্ধ রয়েছে। এই নিয়ে তারা বারবার সবাই জানিয়েছিল, কাউন্সিলরকে জানিয়েছিল, কিন্তু কাউন্সিলর কোনো কর্ণপাত করেনি। ফলে আজ এই এলাকার যারা বাসিন্দারা তারা কিন্তু চাওয়া হয় কাউন্সিলর দেবাশিস ব্যানার্জির বাড়ির সামনে, তারপর তাকে বাড়ির বাইরে বার করে নিয়েছে, তার মাথায় ডিম পাঠানো হয়। যেটা যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটাই দেখা গেল। কিন্তু আজ সকালে এই পৌর যে কাউন্সিলর তার মাথায় ডিম ফাটিয়ে, এলাকাবাসীর বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরে তাকে জানানো হয়েছিল বিভিন্ন সময় যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, বিশেষ করে জল নিকাশি, এই যে বর্ষাকালে জল জমে যাওয়া, বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব হয়, কিন্তু তিনি পুষ্টি করবো বলে বারবার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি তিনি পালন করেননি। উল্টে তার বিরুদ্ধে বিভিন্ন যে যারা পৌর ঠিকাদার আছে তাদের থেকে সময় তারা কাজ নিয়ে কাজ করেনি বলে সেই অভিযোগ করেছে সেই এলাকার বাসিন্দারা। ফলে তারই অভিযোগ রয়েছে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। রাস্তায় আজকে 8-9 বছর ধরে আমরা জলে ভুগছি, বাচ্চা কাচ্চা সবাইকে শুধু যাবে আমাদের কাছে সাইন করাবে, ম্যালেরিয়া হয়েছে নাকি ডেঙ্গু হয়েছে নাকি, তারপরে একটু মশা মারার ওষুধ নেই, ড্রেন পরিষ্কার 2 বছর ধরে কোনো ড্রেন পরিষ্কার নেই। বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমরা কি করবো? বাচ্চা কাচ্চাদের নাকি খেলতে পারে না, 12 মাস আমরা জলে ভুগি। উনি 15 বছরে কি করেছে? কোনো কিচ্ছু করেনি, কোনো উন্নতি করেনি, পয়সাগুলো শুধু পকেটে ভরেছে। দেখুন, এটা দীর্ঘ 15 বছরের বহিঃপ্রকাশ। দক্ষিণ সুভাষপল্লী শুধু 13 নম্বর ওয়ার্ড নয়, আমরা বারবার দেখিয়েছি, বারবার অবজেকশন করেছি।
7 থেকে 8টা ওয়ার্ড জলের তলায় থাকে, কাউন্সিলরদের কোনো হেলদোল নেই, ওকে দোষ চাপাচ্ছে, ওকে দোষ চাপাচ্ছে। যখন সারা বছর শুকনো থাকে তখন এই মানুষগুলো জলের তলায় থাকে, ঘরের ভেতর জল নিয়ে। সুতরাং আজকে বহিঃপ্রকাশ ঘটেছে, আর মানুষ রেগে গেছে, তিতিবিরক্ত হয়ে গেছে। ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরকে উদ্দেশ্য করে ডিম, কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। ক্ষিপ্ত এলাকাবাসী তারা ভুরি ভুরি অভিযোগ করছেন যে কোনো কাজই হয়নি বিগত 15 বছরে, আর তাই কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম। আর ডানকুনির মতন একই ছবি লাভপুরে, সেখানেও তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম। দেখুন সেই ছবি, লাভপুরে গ্রেফতার 3 তৃণমূল নেতা, আর সেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয় এই 3 নেতাকে, আর তারপর থানার সামনে 3 নেতাকে পর পর ডিম ছোড়া হয়। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, এই 3 নেতা কারা, তাদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, একদম যেটা বলে রাখবো, লাভপুর যে 2021 সালে মধ্যবর্তী হয়েছিল সেই বিষয়ে মামলায় কিন্তু গ্রেফতার করা হয়েছে 3 জনকে। তাদের মধ্যে অন্যতম হলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল মান্নান এবং লাভপুর যে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত রয়েছে তার উপপ্রধান সালাম শেখ। এই 2 জন হচ্ছে মূল, তাছাড়া তাদের একজন সঙ্গী, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। মূলত আজকে যখন তাদেরকে গ্রেফতার করে লাভপুর থানা থেকে বোলপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে বার করা হচ্ছিল, তখনই লাভপুরের ক্ষিপ্ত জনতা তাদেরকে উদ্দেশ্য করে ডিম ছোড়ে, এবং বোলপুর যে মহকুমা আদালত সেখানেও কিন্তু ঢোকানোর সময় তাকে ডিম ছোড়া হয়। মূলত গ্রামবাসী বা স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ব্যক্তিরা লাভপুরে সন্ত্রাস চালিয়েছে, এমনকি মিথ্যা মামলায় বহু মানুষকে ফাঁসিয়েছে, এবং সেই কারণে সেই ক্ষোভ থেকেই কিন্তু আজকে যখন তারা গ্রেফতার হয়েছে পুলিশের হাতে, তখন তাদেরকে ক্ষোভ প্রকাশ করার জন্যই তাকে কিন্তু ডিম ছোড়া হয়েছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। অন্যদিকে তারা জানাচ্ছে যে পুলিশ প্রশাসন যারা তাদের উপর কঠোর ব্যবস্থা নেয়, আরো বেশ কিছু ব্যক্তি লাভপুরে আরো বেশ কিছু ব্যক্তি এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকেও যেন পুলিশ গ্রেফতার করে, এমনটাই কিন্তু জানাচ্ছে লাভপুরের সাধারণ বাসিন্দারা। বেশ, একটা ফলস কেস, আমরা জানি না ঘটনা কি কেস নয়, তার বাড়ি থেকে ঢিল মেরেছে নাকি সেরকম কেস, তার জন্য গ্রেফতার করেছে? জানি না আমি তো ঘটনা জানি না। ডানকুনির ছবিটা আপনারা দেখলেন, লাভপুরের ছবিটা আপনারা দেখলেন, তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ডিম ছোড়ায় সমর্থন নয়, তীব্র সমালোচনা শ্রমিক ভট্টাচার্যের। আমরা দেখেছি একের পর এক নেতাদের উদ্দেশ্যে ডিম ছোড়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কুণাল ঘোষ। তবে এই ডিম ছোড়াকে কোনোভাবেই সমর্থন করছেন না বিজেপি। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। এটা কোনো দলের কর্মসূচি হতে পারে না যে একটা মানুষকে দেখে আমি পচা ডিম ছুঁড়ে দেব, কিন্তু ছোড়া হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ নয়, এটা আমার চেনা জগৎ নয়, এর বাইরে সকলকে বার করে আনতে হবে। হালিশহরের প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার, দুর্নীতির অভিযোগে গ্রেফতার শুভঙ্কর ঘোষ। 10 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর শুভঙ্কর ঘোষ, শুভঙ্করের ভাই পাপাই ঘোষকেও গ্রেফতার করা হয়। আজ 2 ভাইকেই ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। হালিশহরের প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার। রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযান, এবং সেই অভিযানে আমরা দেখছি একের পর এক তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়ক তারা গ্রেফতার হচ্ছেন, আর এবার হালিশহরের প্রাক্তন পুরপ্রধানকে গ্রেফতার করা হয়েছে। অরুণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, ঠিক কি অভিযোগ রয়েছে এনার বিরুদ্ধে? দেখো, শুধু শুভঙ্কর ঘোষ, চেয়ারম্যান শুভঙ্কর ঘোষই নয়, তার সঙ্গে তার ভাইও জড়িত। 2 জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তোলাবাজি, বিভিন্ন লোককে ধমকানো থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ ছিল। এই পারাবর এবার কিছুদিন আগে তিনি পৌরসভা থেকে পদত্যাগ করেন এই শুভঙ্কর ঘোষ। তারপরে কিন্তু গতকাল থেকে তার ভাইকে বেধড়ক মারধর করা হয়। আজকে গতকাল রাত্রিবেলায় কিন্তু সোনাইকে গ্রেফতার করা হয়েছে। সোনাই তাকে গ্রেফতার করে 2 ভাইকে আজকে ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হয়েছে।
10 দিনের পুলিশ হেফাজত হচ্ছে, কারণ এর বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ করা হয়েছে এবং অস্ত্র আইনও তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। ফলে এলাকায় যে তারা সন্ত্রাস চালাতো, মানুষের ক্ষোভ কিন্তু কালকে উঠে পড়েছিল। আজকে পুলিশ হেফাজতে নিয়ে পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাজ পুলিশ করবে। বেশ, কি অভিযোগ ছিল শোনাই? রাজনৈতিক প্রতিহিংসা, কি অভিযোগ ছিল শোনাই? রাজনৈতিক প্রতিহিংসা, কি অভিযোগ ছিল শোনাই? রাজনৈতিক প্রতিহিংসা।